আমার ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা। যারা এই অনুষ্ঠানটি, এই লাইভ ক্লাসটি দেখছো বা পরে দেখবে, দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ জানাই সত্যান্বেষীকে, এক সত্যান্বেষীকে যারা সত্যের পথে থাকে সবসময়, এই বিশেষ পরিস্থিতিতে এই ধরনের ক্লাসের আয়োজন করার জন্য। আর একটা কথা আগের দিনের ক্লাসেও বলেছি, আজও বলছি, যেহেতু একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বীরদেরকে শ্রদ্ধা না জানালেই নয়। ম্যাকমোহন লাইনে যে সমস্ত বীর সৈনিকরা আমাদের দেশকে রক্ষা করার জন্য সর্বদা নিয়োজিত রয়েছে বা দেশের জন্য যারা আত্মবলিদান করেছে, সেই সমস্ত বীর সৈনিকদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাই, অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। এই যে আজকে আমরা ভূগোল পড়তে যাচ্ছি, সেখানে দেখেছি আমরা যে যখন আমরা ভূগোল পড়েছি, হিমালয়ের গুরুত্বতে আমরা পড়েছি যে হিমালয়ের একটা গুরুত্ব আছে, যে হিমালয় বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি সেই হিমালয় পার্বত্য অঞ্চলেই বহিঃশত্রু হানা দিয়েছে। আমরা ভারতবাসী, আমাদের বীর সৈনিকরা আমাদের দেশকে রক্ষা করবে। আমাদের দেশে এই রকম বৈদেশিক শত্রু অনেক এসেছে, চলে গেছে, আমরা কিন্তু এক আছি। এই যে আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি। খোল লকটা, খোল, 1 মিনিট, সরি। হ্যাঁ, যেটা বলছে, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে আছে, তবু আমরা এক, আমরা এই একভাবেই থাকবো। এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের দিকে পৃথিবীর বহু দেশ তাদের দৃষ্টি দিয়ে রেখেছে। কেন না, ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে একটি বৃহৎ গণতন্ত্রের দেশ। এই যে ভারতবর্ষের কথা বলছি, আজকে তোমাদের পড়ানোর বিষয় হচ্ছে ভারতবর্ষ বা ভারত। ভারতবর্ষ আমার দেশ। এই ভারতবর্ষ দেশটাকে নিয়ে আমাকে জানতে হবে। আমরা একটু আধটু জানি, তাও পাঠের মাধ্যমে আমাদেরকে ভারতবর্ষ দেশটা সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে যে এই যে ভারতবর্ষ আজকে যেটা আমরা পড়তে চলেছি, এটা তোমাদের মাধ্যমিকের সিলেবাসে আছে। এবার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তার কারণ হচ্ছে তোমাদের যে মাধ্যমিকের পরীক্ষা হয়, মাধ্যমিক পরীক্ষাটি হয়, সেখানে বেশিরভাগ প্রশ্ন, মোটামুটি 50 থেকে 55 নম্বরের প্রশ্ন অর নিয়ে এই চ্যাপ্টারটা থেকে আসে। আমি একটু বিভাগটা বলে দিই কেমন ভাবে আসে। 1 নম্বরের প্রশ্ন আসে 17টা, 2 নম্বরের প্রশ্ন আসে 4টে, 3 নম্বরের প্রশ্ন আসে 2টো, 5 নম্বরের প্রশ্ন আসে 5টা। তাহলে এই চ্যাপ্টারটি খুব খুঁটিয়ে পড়তে হবে, একদম একদম খুঁটিয়ে পড়তে হবে। স্যারদের কথা মনে রাখতে হবে, বারবার শুনতে হবে। আর এই যে গল্পের ছলে ভূগোল পড়াচ্ছি, আজকে একটু অংশ পড়াবো, সেটা দেখতে হবে। যাই হোক, তাহলে আমাদের এই যে ভারতবর্ষ যেটা পড়ছি আমরা, এটা সম্বন্ধে বর্ষ নামের উৎপত্তি বলা হয়, সমস্ত কিছু বলা হয়, কিন্তু যে ভরত রাজার নাম অনুসারে ভারতবর্ষের নাম হয়েছে। সিন্ধু নদীর তীরে যারা বসবাস করে, সেটাই সিন্ধুটা অপভ্রংশ হতে হতে হিন্দু হয়েছে, সেখান থেকে হয়েছে, বা হিন্দুস। এইরকম ভাবে ইন্ডিয়া নামটার উৎপত্তি হয়েছে, ঠিক আছে? এবার ভারতবর্ষের অবস্থানটা জানতে হবে। দেখো, ভারতবর্ষের অবস্থানটা তোমাদেরকে একটু গ্লোবের মধ্যে আগে দেখাই। দেখছো, গ্লোব রয়েছে আমার কাছে। দেখো, এই হচ্ছে আমার ভারতবর্ষ, এশিয়া মহাদেশের একটি অন্যতম দেশ, যেটার নাম হচ্ছে ভারতবর্ষ। কত সুন্দরভাবে বিরাজমান ভারতবর্ষ। এবার আমি তোমাদেরকে বলে দিই, অবস্থানগত দিক থেকে আমরা জানি আমরা জানি যে নিরক্ষরেখা এখানে আছে,
নিরক্ষরেখার উপরে যারা থাকে, ঠিক আছে, নিরক্ষরেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে আমরা জানি, উত্তর এবং দক্ষিণ। আমরা কিন্তু উত্তর গোলার্ধের দেশ, ঠিক আছে। ভারতবর্ষ হচ্ছে অবস্থানগত দিক থেকে উত্তর গোলার্ধের দেশ, আর মূল মধ্যরেখার পূর্ব দিকে। তাহলে উত্তর গোলার্ধ এবং পূর্ব গোলার্ধ, তার মানে ভারতবর্ষ হচ্ছে উত্তর পূর্বে অবস্থিত একটি দেশ। এবার শুধু এরকম ভাবে অবস্থানটা তো জানলে হবে না, আমরা পড়ে এসেছি যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, ঠিক আছে, সেরকম ভাবেও আমাদেরকে অবস্থানটা জানতে হবে। দেখো, আমি আগেই বলেছি এটা উত্তর গোলার্ধে অবস্থিত একটি দেশ, বলেছি এটা মূল মধ্যরেখার পূর্ব দিকে। এবার আমাদেরকে একটু অক্ষরেখা, দ্রাঘিমা রেখাটা জেনে নিতে হবে। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। অবস্থান 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, এই হচ্ছে তার অক্ষাংশগত অবস্থান। 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6। ধর 8-এর সাথে 30 যোগ করলে, এরকম ভাবে সহজভাবে মনে রাখার পদ্ধতিগুলো একটু জেনে নেবে। 8-এর সঙ্গে 30 যোগ করলে 38 হয়, তার থেকে একটু কম 37, ঠিক আছে। আর কি 97 ডিগ্রি 24 থেকে 68 ডিগ্রি 7 থেকে 97 ডিগ্রি 24, ঠিক আছে। এখানেও দেখো 30। তাহলে যে কোনো একটা জিনিস আমাকে মনে রেখে রাখতে হবে। 68 ডিগ্রি 7 থেকে 97 ডিগ্রি 24 পূর্ব। তাহলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার দ্বারা আমাদের ভারতের অবস্থানটা আমরা জেনে নিলাম, ঠিক আছে। এবার এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষকে কেন উপদ্বীপ বলা হয়, ঠিক আছে। তাহলে দ্বীপ বলা হবে কাকে? যে ভূখণ্ডের চারিদিকে জল, তাকে বলা হবে দ্বীপ। আর যে ভূখণ্ডের 3 দিকে জল, তাকে বলা হয় উপদ্বীপ। তা ভারতবর্ষকে কেন উপদ্বীপ বলা হচ্ছে? তোমরা দেখো, এর 3 দিকে রয়েছে সাগর বা মহাসাগর। আমরা জানি এর পূর্ব দিকে রয়েছে কে? বঙ্গোপসাগর। পশ্চিম দিকে আছে কে? না আরব সাগর। দক্ষিণে আছে কে? না ভারত মহাসাগর। তাহলে এই 3 দিক জল দ্বারা বেষ্টিত, একদিকে স্থলভাগ, তোমরা দেখতে পাচ্ছ, একদিকে স্থল, 3 দিকে জল, সেই জন্য ভারতবর্ষকে বলা হয় উপদ্বীপ। এবার এই ভারতবর্ষ নিয়ে পড়ছি, অনেকেই দেখবে, আমি দেখেছি আমার অনেক বন্ধু বান্ধবদেরকেও, ভারতবর্ষের ম্যাপ আঁকতে বললে তারা পারে না, ঠিক আছে। আমরা তো আজকে একটু ভূমিকা করছি, একটা জিনিস আমরা একটু শিখে নেবো সহজ পদ্ধতিতে। হয়তো ওইটাতে সঠিকভাবে হয় না, কিন্তু আমরা একটু সহজ পদ্ধতিতে কি করে ভারতের ম্যাপটা আঁকা যায়। কেননা যখন তুমি কোনো প্রশ্নের উত্তর দেবে, ভারত সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেবে, যদি ভারতের ম্যাপটা আঁকো, তাহলে সেটার গুরুত্ব একটু আলাদাভাবে পাবে। আমরা অনেক সময় ম্যাপটা আঁকতে পারি না বা উল্টো পাল্টা হয়ে যায়। চলো একটু দেখে নিই কিভাবে ভারতের ম্যাপটা আঁকা যায়। প্রথমেই আমরা একটা প্লাস চিহ্ন আঁকব। আচ্ছা, এটাকে একটু মুছে দিই, তাহলে প্লাস চিহ্নটা বড় করে পড়া। মোটামুটি দেখতে হবে এই দুটো লাইন, প্লাস বলেছি তো যোগ চিহ্ন, মোটামুটি এই দুটো লাইন যেন ঠিক থাকে। এবার আমরা কি করব? আমি কিন্তু একটা কথা বলছি, এটাতে ভারতটাকে আঁকা যাবে সহজভাবে, কিন্তু একদমই যে সঠিক হবে তা নয়, কিন্তু অনেকটাই ভালো হবে। চলো এবার কি করব, 4টে জায়গা আঁকবো আমি। প্রথমে এটা আঁকি, এটা একটা জায়গা। এবার এখানটা আঁকবো, হলো দুটো জায়গা। তিনটে জায়গা। এই জায়গাটা আঁকা খুব সহজ। এটা আঁকার আগে আমি এটাকে এরকম ভাবে যোগ করব।
হয়েছে? আশা করি আমি বলেছি একদম সঠিক না হলে একটা বোঝা যাবে যে এটা ভারতবর্ষের ম্যাপ। আমার ছাত্রছাত্রীরা অনেক সময় ম্যাপ আঁকে যেটাতে বুঝতে পারি না যে ওটা কি এঁকেছে বা হেলে যায়। ঠিক আছে, এই হচ্ছে ম্যাপ আঁকার পদ্ধতি। একটা প্লাস চিহ্ন দেবে, তিনটে জায়গা প্রধানত, একটা দুটো তিনটে, এই তিনটে জায়গায় এঁকে নেবে, তারপর ওইগুলোকে জুড়ে দেবে। ঠিক আছে, তাহলেই দেখবে হয়ে গেছে ভারতের ম্যাপ। ঠিক আছে, এবার আমি একটু সুন্দর করে আঁকি। ওটা তোমাদের জন্য এঁকেছিলাম যে কিভাবে তোমরা ভারতের ম্যাপটা আঁকতে পারবে, শিখবে। অন্ততপক্ষে নিজের দেশের ম্যাপটা কিভাবে আঁকতে হয় সেটা শেখা দরকার। ঠিক আছে, একদম সঠিক না হলেও দরকার। চলো এবার আমি আঁকি, দেখি কতটা ভালো হয়। দেখো ঠিক হচ্ছে? আমার হয়তো অতটা ঠিক হবে না, কিন্তু যতটা পারছি আমি চেষ্টা করছি ঠিক করে আঁকার। নিজের দেশের ম্যাপ একটু আঁকা দরকার, শেখা দরকার কিভাবে আঁকতে হবে, কেননা দেশকে সবসময় সম্মান জানতে হবে। আমরা ঠাকুর দেবতা, ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ যারই বলো, আমরা তাদের আরাধনা করি, তাদেরকে চিনি না জানি না, হ্যাঁ, তাদের মূর্তি পূজা করি ছবি দেখে। তাহলে আমার ভারতবর্ষ সেই রকম মায়ের মতো, সেই জন্য এটাকে আঁকতে হবে। ঠিক আছে, এবার এই ভারত সম্বন্ধে একটু বলে দিই। এই যে ভারতবর্ষ দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্লাসের মতনই। ঠিক আছে, এর যদি দৈর্ঘ্যগুলো ধরি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এরকমই। আমি বলেছি ভারতবর্ষের 3 দিকে জল। অনেকে দেখেছি আমার ছাত্রছাত্রীরা এটাও ভুল করে দেয়। ঠিক আছে, কি ভুল করে? যদি তাদেরকে জিজ্ঞাসা করি বল দেখি বঙ্গোপসাগর কোথায় আছে, তারা তখন অনেক সময় বলে দেয় পশ্চিম দিকে, বলতে পারে না। সেই জন্য আমি বলি যে আমার যদি বঙ্গ এখানে থাকে, মানে ওয়েস্ট বেঙ্গল, তাহলে বাংলাকে ছুঁয়ে আছে যে সেই হচ্ছে বঙ্গ, বঙ্গোপসাগর। ঠিক আছে, আরব, এখানে আরব আছে, আরবকে ছুঁয়ে আছে যে সে আরব সাগর। এই দুটো জল নিয়ে যেটা আছে সেটা হচ্ছে ভারত মহাসাগর। ঠিক আছে, তাহলে 3 দিকে জল, সেই জন্য ভারতবর্ষকে উপদ্বীপ বলা হয়। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এখান, ঠিক আছে, ভারতবর্ষের শেষ স্থলবিন্দু কিন্তু ইন্দিরা পয়েন্ট, কিন্তু মূল ভূখণ্ডের কিন্তু কন্যাকুমারী। ঠিক আছে, কন্যাকুমারী থেকে শুরু হবে একদম কাশ্মীর পর্যন্ত। কন্যাকুমারী থেকে কাশ্মীর একটা মোটামুটি লাইন টানি। এই হচ্ছে ভারতবর্ষের উত্তর দক্ষিণে বিস্তার। হয়েছে? দেখো একদম সুন্দর সোজা লাইন। আর একটা কি আছে, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ। চলো একটা ওটাও লাইন টানি। দেখো আমি প্লাস চিহ্নটার কথা বলেছিলাম, মোটামুটি কিছুটা প্লাস চিহ্নের মতনই হয়েছে। ঠিক আছে, এইরকম ভাবে যদি তোমরা করো তাহলে ভারতবর্ষের ম্যাপটা আঁকতে পারো। যাই হোক, চলো বিস্তারটা। কন্যাকুমারী থেকে কাশ্মীর, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত, এই হচ্ছে আমার উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমে বিস্তার ভারতবর্ষ। এবার এবার আমরা জেনে নেব যে এখান থেকে এখানে যদি আমি সাইকেল নিয়ে যাই, হেঁটে যাই, বাসে যাই, যদি সোজা যাই, কতটা রাস্তা আমাকে যেতে হবে এটাও মনে রাখবে। আমি যেরকম বলেছিলাম 8 ডিগ্রি 4 থেকে 37 ডিগ্রি 6, মোটামুটি 30, এরকম ভাবে মনে রাখতে বলি। 68 থেকে 97, মোটামুটি 30। ঠিক আছে, বা 1 কম। ঠিক আছে, এইরকম ভাবে এই দুটোকেও আমাদেরকে মনে রাখতে হবে, কেননা কোথা থেকে যে প্রশ্ন আসবে সেটা আমরা কিন্তু বলতে পারি না। কখনোই বলতে পারি না 1 নম্বরের প্রশ্ন 17টা আসবে, কখনোই বলতে পারবো না যে এই প্রশ্নটা তোমার আসবে না। ঠিক আছে, প্রশ্ন আসুক না আসুক আমাদেরকে জানতে হবে। চলো আমরা জেনে নিই প্রথমে যে উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে এই যে রাস্তাটা, এটা কত কিলোমিটারে? এটা হচ্ছে, এখানেই লিখি নাকি, 3214, মানে 3000 থেকে 214 বেশি। কেন 3000 বলছি একটু পরে বলবো। হলো এটা কিলোমিটার, কিন্তু 3214 কিলোমিটার। কোথায় না উত্তর দক্ষিণে ভারতবর্ষের বিস্তার হলো।
এবার পূর্ব পশ্চিমে মানে এখান থেকে এখানে বা এখান থেকে এখানে এই রাস্তাটা কতটা, এই রাস্তাটা যদি তুমি সাইকেল নিয়ে যাও কতটা যেতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো এই রাস্তাটা কিন্তু ওই যে 3000-এর কাছাকাছি, একটু কম। কত? 2933। আমরা অনেক বড় বড় ফোন নাম্বার মনে রেখে দিই, কিন্তু এইগুলোকেও আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? 2933 কিলোমিটার। তার মানে এইটা, এই বিস্তারটা হচ্ছে এখানে লিখি 2933 কিলোমিটার। তাহলে এটা হলো 3214, এটা মোটামুটি 3000টা তোমাকে মনে রাখতেই হবে, 3000 কিলোমিটারটা মনে রাখতেই হবে। আর ওইটুকু মনে রাখবে যে এটাতে বেশি, উত্তর দক্ষিণে 3000-এর থেকে একটু বেশি, পূর্ব পশ্চিমে 3000-এর থেকে একটু কম, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলেই হবে। এবার আমার এই ভারতবর্ষে কতগুলো রাজ্য আছে? আমার ভারতবর্ষে কতগুলো রাজ্য আছে? কতগুলো? উত্তরটা তো শুনতে পাবো না। যাই, 29টা রাজ্য আছে, 29টা, 7টা কেন্দ্রশাসিত অঞ্চল। এবার ব্যাপার হলো, তোমরা তো আমরা 25 থেকে 28 হতে দেখেছি, তোমরা 29টা হতে দেখেছো। ব্যাপার হলো এই যে রাজ্যগুলোর ভাগ হয়েছে, কেন? এতগুলো রাজ্য নাও হতে পারতো, একটা দুটো হতে পারতো, 5টা হতে পারতো, এতগুলো কেন? কেন এতগুলো হয়েছে? আমি প্রথমেই বলেছি যে আমাদের কিন্তু ভাষা আলাদা, জাতি আলাদা, ধর্ম আলাদা, পোশাক আশাক, খাদ্যদ্রব্য সবকিছু আলাদা, কিন্তু তবুও আমরা গোটা ভারতবর্ষ এক সূত্রে বাঁধা আছে, ঠিক আছে? এবার এই রাজ্যগুলো ভাগ হয়ে গেছে মানে এই নয়, যে কোনো কারণেই ভাগ হয়েছে মানে এই নয় যে আমাদের মধ্যে একতাটা বিনষ্ট হয়, তা নয়। একটা সহজ উদাহরণ দিই, ধরো কোনো কোনো স্কুলে স্টুডেন্ট বেশি থাকলে সেকশন ভাগ করি আমরা, তার মানে এটা নয় নিশ্চয়ই যে তোমাকে অন্য একটা সেকশনের থেকে আলাদা করে দেওয়া হলো। কেন ভাগ করা হয়েছে? কেন সেকশনগুলো ভাগ করা হয়? ABCDE অনেক ভাগ করা, কেন না স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, তাদেরকে ভালোভাবে পড়ানো যাবে, তাদেরও সুবিধা হবে, তাদেরকে নজরে রাখতে পারবো কে পড়াশোনা করছে কে করছে না, হট্টগোল কে করছে কে করছে না, সব নজরে রাখতে পারবো। সেই জন্য সেই রকমই আমার যে ভারতবর্ষ, সেখানে যে আজ 29টা রাজ্য, এই রাজ্যগুলো ভাগ হয়েছে কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে ব্যাপার। রাজ্যগুলো প্রথমেই যেটা বলা হয়, যেটার ভিত্তিতে ভাগ হয়েছে, ভাষা। ধরো আমরা বাংলা ভাষায় কথা বলি, আচ্ছা ওরা বাংলা ভাষায় কথা বলে, আচ্ছা ওদের পাশেই দেখতে পাচ্ছি কিছু হিন্দি ভাষায় কথা বলছে, আর ওদের আর একটু দূরে দেখছি তামিল ভাষায় কথা বলছে, কেউ উড়িয়া ভাষায় কথা বলছে। আচ্ছা চল এক কাছে যেগুলো বাংলা কথা বলছে তাদেরকে একসাথে করে দেবো, যারা উড়িয়া কথা বলছে তাদের, যারা তামিল ভাষায় কথা বলছে তাদের, এই রকম করে ভাষার ভিত্তিতে ভাগে ভাগ করবো। তুমি যদি বাইরে যাও যেখানে বাংলা ভাষার চল নেই, সেখানে দেখবে কেউ যদি বাংলা ভাষায় কথা বলে তাহলে তোমার যেমন ভালো লাগে, সেরকম আমরা যদি একসাথে আছি অথচ বাংলা ভাষায় কথা বলছি তাহলে আমাদেরও সেরকম ভালো লাগবে। সেই জন্য প্রথম গুরুত্ব দেওয়া হয়েছিল ভাষা, ঠিক আছে? আর কি না সংস্কৃতি, প্রত্যেকেরই এটা আলাদা আলাদা, কোনোটাই খারাপ না। একটা ঢোল বাজিয়ে নাচছে সেই সংস্কৃতিটাও খারাপ না, কেউ বক্সে অন্য গান বাজিয়ে নাচছে সেটাও খারাপ না, ঠিক আছে? কেউ ভাদু টুসু করছে, কোনোটাই খারাপ না। তাহলে এক এক জায়গার সংস্কৃতি এক এক রকম, তার উপর ভিত্তি করে ভাগ করা হলো, ঠিক আছে? সংস্কৃতি, প্রশাসন, এটা হচ্ছে ব্যাপার। প্রশাসন, এই যে তোমাদের সেকশনটা ভাগ করা হয়, এটা কিন্তু সবার আগে যেটা হচ্ছে, এমনিতেই একটা সেকশনে বেশি ছেলে আমরা রাখতে পারি না, তার কারণ হচ্ছে সবাইকে নজরদারি করতে পারবো, কে দুষ্টুমি করছে, কে ভালো ছেলেটিকে ডিস্টার্ব করছে, কে খেলছে না, আমরা সব দেখতে পাই। সেই জন্যই সেকশনটা ভাগ করা হয়েছে। আমাদের রাজ্যে প্রশাসন, প্রশাসন মানে প্রশাসনিক সুবিধার জন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে, কার কোথায় উন্নতি দরকার, কোথায় কি অবনতি হয়ে যাচ্ছে, সেটাকে কি করে গোটা জায়গাটাকে নজর না রেখে ছোট ছোট করে ভাগ করে দেওয়া হয়েছে, নজর রাখা যাবে, তাতে আইন শৃঙ্খলা সমস্ত দিক দিয়ে সেটা ভালো থাকবে। হয়েছে? এবার আমরা এতক্ষণ ভারতবর্ষ নিয়ে আলোচনা করলাম, এটা তোমাদের সুবিধার্থে, কেননা যে দেশে আমরা থাকি সেই দেশটা সম্বন্ধে একটু জানতে হবে। এখন যারা দেখছো সরাসরি, ঠিক আছে, পরে পারলে আর একবার দেখে নিও, কেননা আমাদের এখানে সমস্ত মাস্টারমশাইরা আসতে ক্লাস নিচ্ছে, একবার যদি না হয় আর একবার দেখবে,
মানে আমরা তো সবাই সব মাস্টারমশাইরা গল্পের ছলে তোমাদেরকে পড়াচ্ছে, আর গল্প শুনতে আমরা ভালোবাসি, সেই রকমভাবেই একটু শুনবে, একটু দেখবে, তাহলেই দেখবে জিনিসটা কত সহজ হচ্ছে। আমরা তো কষ্টটা করছি তোমাদের জন্যই। চলো এবার আমরা এই ভারতবর্ষের ভূপ্রকৃতিকে ক ভাগে ভাগ করা যায় সেটা আমরা জানবো। প্রথমে 3200 লিখে যেতে হবে 3200। ঠিক আছে, ভারতের ভূপ্রকৃতি ম্যাপটা মুছে দিলাম, আবার একবার আঁকবো, কারণ আমি বারবার ম্যাপ আঁকতে পারি, তোমরাও এইরকম প্র্যাকটিস করে নেবে। মোটামুটি হয়েছে, এখানে একটু হ্যাঁ ঠিকঠাক। আমরা এবার কতক্ষণ ভূমিকা হলো একটু জেনে নিলাম, এবার আমরা সরাসরি চলে যাব ভারতবর্ষের ভূপ্রকৃতির ভাগ। তার আগে আমাকে জানতে হবে ভূপ্রকৃতি জিনিসটা কি। আমি স্টুডেন্ট, তোমরা স্টুডেন্ট, তোমাদেরকে বলছি ভূমিরূপের প্রকৃতি সেটাই ভূপ্রকৃতি, ভূমিরূপের প্রকৃতি সেটাই ভূপ্রকৃতি। এখন আবার ভূমির আবার রূপ কি, ঠিক আছে? আমরা সাধারণত যে কোনো প্রাণীর ক্ষেত্রে রূপ বলতে তাকে দেখি তার চোখ, তার কান, তার নাক, ঠিক আছে, তার গায়ের রং, সব নিয়ে একটা তার রূপের কথা বলি, ঠিক আছে, যে ও সেটা একটা যে কোনো প্রাণী হতে পারে, এইভাবে তার রূপের কথা আমরা বলি। কিন্তু ভূমির রূপটা কি? ভূমির রূপটা কি না, এই গোটা পৃথিবী যে আমাদের ভূমিভাগ আছে তার একটা রূপ আছে, ঠিক আছে? আমাদের রূপে যদি চোখ, নাক, কানের কথা বলা হয়, ভূমিরূপের ক্ষেত্রে কি কি জিনিস ধরা হয় সেটা একটু বলে দিই। শোনো, উঁচু থেকেই আসি, পর্বত লিখলাম না, অনেক সময় যাবে, পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, উপকূল অঞ্চল, দ্বীপ অঞ্চল, ঠিক আছে, মরুভূমি, সবের কিন্তু এক একটা আলাদা আলাদা রূপ আছে। এই রূপটাকেই আমরা ভাগ করি, যে কোথায় কোনটা আছে, অতএব ওটাকে ওই জায়গায় ফেলো। তাহলে যে কোনো জায়গা, শুধু ভারতবর্ষ না, পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্টের হতে পারে। আচ্ছা, ডিস্ট্রিক্ট বলতে মনে পড়ে গেল, আমার পরিচয়টা দেওয়া হয়নি, আগের দিন ক্লাস করেছিলাম, তাও বলে দিচ্ছি, আমি লক্ষ্মীদাস দত্ত, পূর্ব বর্ধমানের একজন শিক্ষক। যাই হোক, তাহলে ভূমির রূপ আমরা জানি। এবার আমাদের ছাত্রছাত্রীরা ভূমিরূপ পড়তে গিয়ে ভুলে যায় কোনটার পর কোনটা কি লিখবো। সেই জন্যই তোমাদেরকে যেটা বললাম, সহজভাবে মনে রাখবে, উঁচু থেকে যদি নিচু আসো, আমি বলছি ভারতবর্ষের ক্ষেত্রে সবটা নাই থাকতে পারে, আমার বর্ধমান ডিস্ট্রিক্টে সব পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, নিম্নভূমি, উপকূলাঞ্চল না থাকতে পারে, কিন্তু এইগুলো ভূমিরূপের মধ্যে পড়ে, সেই জন্য এইগুলোকে আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই রকম ভাবে মনে রাখা যেতে পারে। আর একটা মনে রাখা যেতে পারে দিক অনুযায়ী, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনগুলো যদি মনে রাখো, তাহলে সেই রকম ভাবেও মনে রাখতে পারো। ভূমিরূপ মনে রাখার পদ্ধতি এটা দুটো, ঠিক আছে? চলো, আমি ভারতবর্ষে কি কি ভূমিরূপ আছে, যা ভারতের ভূপ্রকৃতিকে কটা ভাগে ভাগ করা যায় সেটা আমি বলতে থাকি। আচ্ছা চলো, রূপের বলেছিলাম পর্বত। আচ্ছা, ভারতবর্ষে কি পর্বত আছে? হ্যাঁ, অবশ্যই আছে, পর্বত অবশ্যই আছে, ঠিক আছে? তার মানে পর্বত আছে, তাহলে একটা রূপ পেলাম। এবার হচ্ছে কোথায় আছে, কোন দিকে আছে না, সেটা আছে উত্তর দিকে। চলো, আমরা জানি ম্যাপের উপর দিক উত্তর, এর উপর দিক উত্তর, অনেকে এটা পারে না, নিচের দিক দক্ষিণ, ডান দিক পূর্ব, বাঁ দিক পশ্চিম, ঠিক আছে? এটা আমরা জানি। তাহলে ভারতবর্ষে পর্বত আছে, কোথায় আছে না উত্তর দিকে আছে। চলো একটু পর্বতের সিম্বল দিয়ে দিই। তাহলে এই জায়গাটার নাম কি না, এটাকে কিভাবে বলবো না, উত্তরের পার্বত্য অঞ্চল। আচ্ছা, এবার হলো, আচ্ছা এরপর আমরা পর্বত, পাহাড়, পাহাড় এর মধ্যেই পড়ে যায় আর কি, উচ্চভূমি এর মধ্যেই পড়ে। আচ্ছা হলো, আচ্ছা ভারতবর্ষে কি মালভূমি আছে? হ্যাঁ আছে। আচ্ছা ভারতবর্ষে কি সমভূমি আছে? আছে। আচ্ছা ভারতবর্ষে কি উপকূলের সমভূমি বা উপকূল আছে? আছে। চলো, যেহেতু ভারতবর্ষে তিন দিক জল দ্বারা বেষ্টিত, তাহলে সে উপকূল তো থাকবেই। তাহলে ভারতবর্ষের উপকূলটা আমি আগে এঁকে নিই, তাহলে আমার ছবিটা আঁকতে সুবিধা হবে,
তোমাদেরও সুবিধা হবে, তোমরাও এরকম ভাবেই করতে পারো। এবং একটা ইন্ডেক্সও দিয়ে দিই, চেক চেক দিয়ে দিলাম। দুটো ভূমিরূপ করেছি কিন্তু, পার্বত্য অঞ্চল, উপকূলাঞ্চল। আমি লিখবো না, তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে উত্তরের পার্বত্য অঞ্চল আর উপকূলের সমভূমি অঞ্চল। সাধারণত উপকূলগুলো সমভূমি হয়, তাই উপকূলের সমভূমি। আচ্ছা, পর্বত হলো ওগুলো। আচ্ছা, মালভূমিটা কোথায়? কারেক্ট। এবার মালভূমিটা আঁকবো। চলো মালভূমিটা এঁকে দিই। আচ্ছা, মালভূমির একটা ইন্ডেক্স দিই, রসগোল্লা। চলো রসগোল্লা ইন্ডেক্স। হলো। এবার তাহলে পর্বত পেলাম বা পাহাড়ও পেলাম, মালভূমি পেলাম, একটা সমভূমি পেয়েছি, উপকূলের সমভূমি। আর কি সমভূমি আছে? আছে, এখানে যে জায়গাটা বাকি আছে সেটাই সমভূমি। এবার ব্যাপার হচ্ছে, স্যার আপনি যে বললেন দিক হিসাবেও মনে রাখা যেতে পারে। হ্যাঁ, উত্তরের পার্বত্য অঞ্চল, দক্ষিণের মালভূমি অঞ্চল, তাহলে উত্তর দক্ষিণ পেয়ে গেলাম। পূর্ব দিকে এখন আমি কিছু পাচ্ছি না, পূর্ব দিকে পূর্বাচল আছে যেটা হিমালয়ের অংশ, পশ্চিম দিকে আছে আমাদের, সেটাকে আমরা সমভূমির মধ্যেই ফেলে দিচ্ছি, থর মরুভূমি আছে। আর দক্ষিণ দিক, যেহেতু এটা দক্ষিণ দিক বলা যাবে না, পূর্ব দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক সব দিক নিয়েই আছে আমার উপকূলের সমভূমি। আর কিছু কি আছে? আছে, কি আছে না, দ্বীপ আছে, বঙ্গোপসাগরে কিছু আছে, আর আছে আরব সাগরে কিছু। ঠিক আছে, এই হলো। আর আবার একবার বলে দিচ্ছি, উত্তরের পার্বত্য অঞ্চল, এটাকে উত্তরেরই সমভূমি বলা হয়, যেহেতু যদি ভারতবর্ষটাকে এরকম ভাবে ভাগ করি তাহলে এটা উপর দিক পড়ছে, তাই এটাকে উত্তরের সমভূমি মধ্যেও বলা যেতে পারে। যাই হোক, উত্তরের সমভূমি অঞ্চল, দক্ষিণের মালভূমি অঞ্চল, উপকূলবর্তী সমভূমি অঞ্চল, দ্বীপ অঞ্চল, এই হচ্ছে প্রধান ভাগ। ঠিক আছে, এই ভাগটাকে তোমাকে মনে রাখতে হবে, খুব সুন্দরভাবে মনে থাকবে। ছবিটাও কিন্তু আঁকতে হবে, ছবির কিন্তু গুরুত্ব আছে, বারবার বলছি ছবি কিন্তু আঁকবে। এবার আমরা, আজকে তো সব কটা পড়ানো সম্ভব নয়, একটু ছোট্ট করে উত্তরের পার্বত্য অঞ্চলের কথাটা বলে দিই, যে পার্বত্য অঞ্চলটা এই সময় খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই জায়গায় কি ঘটছে আমরা জানি। এই যে উত্তরের পার্বত্য অঞ্চল দেখতে পাচ্ছ, এই উত্তরের পার্বত্য অঞ্চলে রয়েছে হিমালয় পর্বত। এই হিমালয় পর্বত আজ যেখানে, সেখানে একটা সময় ছিল সাগর। দেখো কিরকম মজার জিনিস, সেখানে ছিল সাগর, তেথিস সাগর, সেটা হয়ে গেছে হিমালয় পর্বত। এবার এই হিমালয় পর্বত কিন্তু একদিনে ভাঁজটা পড়েনি, একদিনে একসাথে পড়েনি, কয়েক কোটি বছরও গ্যাপ আছে, 70 লক্ষ, 2 কোটি, এইরকম করে গ্যাপ গ্যাপ করে 4 বারে এর উত্থান ঘটেছে। ঠিক আছে, সেই অনুযায়ী এই হিমালয় পার্বত্য অঞ্চলটাকে, উত্তরের পার্বত্য অঞ্চলটাকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এবার কেমন ভাবে ভাগ করা হয়েছে ওইটুকু বলেই আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করব। চলো, কেমন ভাবে ভাগ করা হলো খুব সুন্দর করে বোঝো। ধরো একটা আমি কেক কিনে নিয়ে এসেছি, কেক। ঠিক আছে, এবার এই কেকটাকে আমি অনেক রকম করে ভাগ করে বন্ধুদেরকে দিতে পারি। ধরো একটা ছুরি নিয়ে এরকম করে কাটলাম, ঠিক আছে, এরকম করে কাটতে পারি। আবার লম্বা লম্বি করেও কাটতে পারি। ঠিক আছে, লম্বা লম্বি করেও কাটতে পারি, আড়াআড়িও কাটতে পারি। হিমালয়কে যখন, হিমালয়, উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চলটাকে যখন আমরা ভাগ করছি, ঠিক আছে, এই যে হিমালয় পার্বত্য অঞ্চল যেটা আছে, আমি ভারতবর্ষের ম্যাপটা এঁকেছি, এর বাইরেও রয়েছে। এই যে ভাগ করেছি, এটাকে কিভাবে ভাগ করেছি? 2 রকম ভাবে ভাগ করেছি। যদি আমি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাই, দক্ষিণ দিক থেকে যদি উত্তর দিকে যায় তাহলে একটা ভাগ, আর পশ্চিম দিক থেকে যদি পূর্ব দিকে যায় তাহলে একটা ভাগ। এই রকম ভাবে ভাগ করেছি। তাহলে চলো, দক্ষিণ দিকে উত্তর দিকে যদি যাই তাহলে কটা ভাগ করেছি না? 4টে। আগে 4টে নাম্বার লিখে দিই, 3, 4। কেমন?
ধরো এইরকম কখনোই তো হতে পারে না, কোনো জায়গায় তুমি যারা বেড়াতে গেছো তারা কখনোই দেখবে না যে এইরকম ভাবে পর্বত সৃষ্টি হয়ে গেছে, যে তুমি হাঁটতে হাঁটতে সমান জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে গেলে তারপরেই দেখলে এই যে আমার সামনে যে এরকম দেয়ালটা উঠে আছে, এরকম ভাবে দেয়ালটা উঠে গেছে, এরকম ভাবে পর্বতের একটা দেয়াল উঠে গেছে, এটা হতে পারে না। একটা তার ঢাল থাকবে, একটা ঢাল দিয়ে উঠবে, আবার একটা উল্টো দিকে একটা ঢাল দিয়ে নামবে, এটাই হয়। সেই রকম ভাবে যে আমি যদি এদিক থেকে এদিকে যাই তাহলে আস্তে আস্তে নিচু থেকে উঁচুতে উঠবো। তা কি রকম ভাবে না, প্রথম যে ভাগটা এটাও আমি লিখছি না, সেটা হচ্ছে শিবালিক, তারপর হিমাচল, তারপর হিমাদ্রি, তারপর টেথিস। শিবালিক হিমালয় মানে প্রথমে এখানে পড়বে শিবালিক হিমালয়, ঠিক আছে, তারপর ধরো হিমাচল হিমালয়, তারপরে প্রধান যে হিমালয় হিমাদ্রি, তারপর ধরো টেথিস, ছবিটা হয়তো একটু উল্টো পাল্টা হয়ে যেতে পারে, তারপর ধরো টেথিস। এই রকম ভাবে ভাগটা হয়েছে, চারটে যে ভাগ হয়েছে, দক্ষিণ থেকে যদি উত্তরে যায় এই রকম ভাবে ভাগ, শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয়, টেথিস হিমালয়, এইরকম ভাবে। আবার যদি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায় তাহলেও ভাগ আছে। আমি বললাম না কেকটাকে দুভাবে ভাগ করা যায়, তাহলে এটাকে কেমন ভাবে ভাগ করা হয়েছে, এটাকে কেমন ভাবে ভাগ করা হলো, একটা ভাগ বুঝলাম, আর একটা ভাগ কেমন, চলো আবার একটু ছবি টান। এটাকে কেমন ভাবে ভাগ করা, 1 2 3, মানে এটা 1, এটা 2, এটা 3। সেটা আবার কেমন না, এটা হচ্ছে পশ্চিম হিমালয়, এটা মধ্য হিমালয়, এটা পূর্ব হিমালয়, ঠিক আছে। তাহলে ভাগটা দুটো জায়গাতে, একদিকে 4 ভাগ, একদিকে 3 ভাগ, ঠিক আছে। দক্ষিণ থেকে উত্তরে যদি যায় 4 ভাগ, পশ্চিম থেকে যদি পূর্ব দিকে যায় তাহলে 3 ভাগ। এই পশ্চিম হিমালয় যেটা সেটাও আমার ভারতবর্ষে, পূর্ব হিমালয় যেটা সেটাও, এই মাঝেরটা কিন্তু আমাদের মধ্যে নয়, সেই জন্য এটা আমাদের পড়ার দরকার নেই। এবার এই জায়গাগুলো, এই পশ্চিম হিমালয়, পূর্ব হিমালয়, এইগুলোকেও আরো ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু আজকে যদি আবার সেই ভাগগুলো সম্বন্ধে বলতে যাই তাহলে হবে না, এর জন্য একটা আলাদা ক্লাস দরকার আছে। আজকের মতো তোমাদের স্যার এখানেই ক্লাসটা শেষ করলো। খুব ভালো করে পড়াশোনা করবে, সুন্দর করে পড়বে, আমরা স্যাররা তো আছি তোমাদের সাহায্য করার জন্য, আছে 1 সপ্তাহ নেশি। বাস, সকলকে ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা।